মহান স্বাধীনতা দিবস উদযাপন, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। 18 বছর পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, আবার সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও বর্ণাঢ্য নৈপুণ্য প্রদর্শন। দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাস থেকে 26 মৃতদেহ উদ্ধার, এখনো নিখোঁজ কয়েকজন। কুমিল্লার কালাকচুয়ায় প্রাইভেট কারে বাস চাপা, একই পরিবারের 4 জন সহ নিহত 5 দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ। 1-11 আয়নাঘর জঙ্গি নাটকের চাঞ্চল্যকর তথ্য আদায়ের আশা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বীর সন্তানদের জানানো হয় সশস্ত্র সালাম। মন্ত্রিসভার সদস্যদের নিয়েও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা দিবসে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। ভোরের আলো ফোটার সাথে সাথে জাতির বীর শহীদ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতির বীর শহীদদের প্রতি সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতাদের নিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মহান মুক্তিযুদ্ধ, 24 জুলাই অভ্যুত্থান এবং 90-এর গণ অভ্যুত্থানের শহীদ এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। আমাদের দেশের উপর আপনি আপনার খাস রহমত বর্ষণ করুন। এ সময় বিরোধী দলীয় নেতা, মন্ত্রী পরিষদ সদস্য, 3 বাহিনীর প্রধানগণ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যগণ, কূটনীতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় স্বাধীনতা দিবসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ফ্যাসিস্ট মুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি এবং নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদি। নির্বাচিত সরকারের মাধ্যমে আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করল বাংলাদেশ। যে স্বপ্ন নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানরা দেশের জন্য প্রাণ বিলিয়ে দিয়েছিলেন, স্বাধীনতার 55 বছরে সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই একসাথে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন, বাংলা ভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। যে লক্ষ্যকে সামনে রেখে শহীদরা আত্মাহুতি দিয়েছেন, তাদের সে আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেই প্রত্যাশা সাধারণ মানুষের। বামপন্থী রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখেই এগিয়ে যাবে বাংলাদেশ। আর এনসিপির দাবি, 71-এর মতোই 24-এ বিজয় অর্জন করেছে জনগণ। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাবার সুযোগ পেয়েছে দেশবাসী। আহমেদ সারওয়ারের রিপোর্ট। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরই স্মৃতিসৌধে খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। ৭১-এর এই দিন বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় বাংলাদেশ।
পতপত করে উঠতে থাকে লাল সবুজের পতাকা। সেই পতাকার জন্য যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে জনসাধারণের এই ভিড়। ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্মরণ করল সর্বস্তরের মানুষ। দিবসটির প্রথম প্রহরে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে জনসাধারণের আগমন। ফুলে ফুলে ভরে যায় শহীদ বেদি। মুক্তিযুদ্ধের বাংলাদেশ এই 56 বছর এসেও আমরা এই শহীদদের বাংলাদেশ এখন পর্যন্ত গড়ে তুলতে পারি নাই। যদিও অনেক ভুলভ্রান্তির মধ্যে দিয়ে আমরা জাতিগতভাবে কিছুটা পিছিয়ে গেছি। পরিবর্তনের মাধ্যমে আশা করি আমাদের ম্যাচুরিটি আসবে, আমাদের পরিপক্কতা আসবে। দেশটা যেন এরকম সুন্দরভাবে এগিয়ে চলে, আমরা স্বপ্নের দেশে যেন বাস করতে পারি। একটি আধুনিক উন্নয়নশীল বাংলাদেশ, সমতার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ আমরা পাবো। ৭১ শহীদদের প্রতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান এবং দোয়া করেন বিরোধী দলীয় নেতা। আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ যেন হেফাজত করেন সব দিক থেকে, এবং এই দেশের উপর আল্লাহ যাতে শান্তি এবং রহমত বর্ষণ করেন। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। এনসিপি নেতারা শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, ৭১-এর পর বারবার দেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচার এসেছে, তাই দেশের মানুষকে বারবার জীবন দিতে হয়েছে। জাতীয় দিবসগুলো আসে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আমাদের বীর সেনানীরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল। এখন এসে দেখতে পাচ্ছি সেই কাঙ্ক্ষিত জুলাই সনদ, সেই গণভোটের রায় বর্তমান বাংলাদেশে বাস্তবায়ন করার ক্ষেত্রে টালবাহানা করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা যায়নি বলেই স্বাধীনতা বিরোধীদের আস্ফালন এখনও দেখতে হচ্ছে বলে মনে করেন বামপন্থী রাজনীতিবিদরা। এই মুক্তিযুদ্ধকে একদিকে দলীয়করণ বা ব্যক্তিকরণ, পারিবারিকরণের চেষ্টা হয়েছে, এখন আবার এটাকে অস্বীকার করার, একে কালিমালিপ্ত করার একটা চেষ্টা চলছে। তরুণ সমাজকে গর্জে উঠে আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা সবাই মিলে এগিয়ে যাব। একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্নে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল তা এখনও অর্জন করা যায়নি। নতুন সরকারের নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাবে দেশ। দেশকে আগে ভালোবাসতে হবে, দেশটাকে আগে চিন্তা করতে হবে যে আমি আমার স্বাধীন দেশের নাগরিক, আমি বুক ফুলে কথা বলতে চাই, ডেমোক্রেসি ফিরে পেয়েছি, সে স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য যা করা তাই করতে হবে। অতীতের রাজনীতি কিংবা বিভিন্ন ক্ষেত্রে যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের যেরকম ব্যর্থতা ছিল, আমরা সেই ব্যর্থতাকে কাটিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। বাংলাদেশি হিসেবে থাকবার যে স্বপ্ন, সেটা কিন্তু পূরণ করা খুবই জরুরি, এবং সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনা কোনো অবস্থাতে আন্ডারমাইন্ড হতে পারে না। স্বাধীনতার পরে সুশাসন যদি প্রতিষ্ঠিত হতে পারত, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত দেশটি অনেক আগে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হতাম। রাষ্ট্র একটা গ্রেট ম্যানেজমেন্ট, এটা অনেক জটিল ব্যাপার। আমাদের জনগোষ্ঠী কিংবা আমাদের নেতৃবৃন্দ হয়তো সেই বড় ম্যানেজমেন্টের মতো লক্ষণ থেকে মনে হয় সেই সক্ষমতা এখন অর্জন করে নাই। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা সর্বসাধারণের। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার, যেটি এখনও অনেকটাই অধরা। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারলেই তবেই সার্থক হবে শহীদদের আত্মত্যাগ। এমনটাই জানালেন স্মৃতিসৌধে সম্মান জানাতে আসা সবাই। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী পরিষদের সদস্যরা। এ সময় ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আসেন শেরেবাংলা নগরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে বিএনপি নেতারা বলেন, গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের অঙ্গীকার পূরণে কাজ করছে সরকার। জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল, এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের সকলের আছে। বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার সবসময় জনগণের পাশে ছিল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, বেগম খালেদা যে গণতন্ত্র মুক্ত করেন, তারেক রহমান এই দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেন।
মুক্তিযুদ্ধ, 90-এর গণঅভ্যুত্থান ও 24-এর স্বপ্ন বাস্তবায়নে বিএনপির অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন নেতারা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। 18 বছর পর আবারও জাতীয় প্যারেড স্কোয়ারে স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুরাতন বিমানবন্দরে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। বৃহস্পতিবার সকাল 10টার পর রাষ্ট্রপতি কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। দীর্ঘ বিরতির পর আবার এই ভেন্যুতে আনুষ্ঠানিকভাবে প্যারেড আয়োজন করা হয়, যা এবারের উদযাপনকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে। প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন তার মেয়ে জাইমা রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, 3 বাহিনীর প্রধান, কূটনীতিক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা, শিল্পী, সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা। 2008 সালের পর এই প্রথম স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় কুচকাওয়াজ অন্তর্ভুক্ত করা হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এবার স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং 9ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কোয়ারে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। তেজগাঁ পুরান বিমানবন্দরে মহান স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী আলাদাভাবে ফ্লাই পাস্ট প্রদর্শন করে। 3 বাহিনীর পাশাপাশি পুলিশ, বিজিবি, আনসার সদস্যদের জাঁকজমক প্রদর্শন উদযাপনকে আরও মনোমুগ্ধ করে তোলে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দীর্ঘ 18 বছর পর জাতীয় প্যারেড স্কোয়ারে মনোজ্ঞ কুচকাওয়াজের আয়োজন করলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি দুর্যোগ কিংবা সংকটে সশস্ত্র বাহিনীর ইতিবাচক এবং গৌরবময় ভূমিকা এই কুচকাওয়াজের মাধ্যমে প্রদর্শিত হলো। সিকান্দার রহমান, বাংলা ভিশন, জাতীয় প্যারেড গ্রাউন্ড, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ হয়। এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন তার কন্যা জাইমা রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা। যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করছে জাতি। রাজনীতি বিশ্লেষকদের মতে 71-এ যে স্বপ্নে স্বাধীনতা অর্জন হয়েছে তা পুরোপুরি পূরণ করা যায়নি, কিন্তু যে জাগরণ 71-এ মানুষের মনে জন্ম নিয়েছিল তা এখনও জীবন্ত। হাইজ্যাক করার চেষ্টা করেও জনগণের অন্তর থেকে সেই চেতনা কেড়ে নেওয়া যায়নি, যাবেও না। আহমেদ সরারের রিপোর্ট। 1970 সাল নির্বাচনের পর পাকিস্তানি শাসকেরা যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর না করে পূর্ব পাকিস্তানের উপর সামরিক হামলা শুরু করে, তখন সংঘবদ্ধ জাতি স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। পাকিস্তানে ছিল অগণতান্ত্রিক সেনাশাসন। জনগণ স্বপ্ন দেখেছে বেসামরিক গণতান্ত্রিক বাংলাদেশ। সামাজিক অর্থনৈতিক ব্যবস্থায় থাকবে না বৈষম্য। সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়। গত 5 দশকে দেশের আর্থসামাজিক অবস্থার অনেক উন্নতি হয়েছে, আবার অনেক স্বপ্ন ও আকাঙ্ক্ষা এখনও অধরা। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা হয়নি, বন্ধ হয়নি ধর্মের রাজনৈতিক অপব্যবহার। আমরা পরাধীনতার হাত থেকে মুক্তি চেয়েছি। পরাধীনতা খালি রাজনৈতিক পরাধীনতা নয়, আমরা পাকিস্তানি আমলের যে কুৎসিত শোষণমূলক ব্যবস্থা ছিল সেইটা থেকে আমরা স্বাধীনতা চেয়েছি, পরিত্রাণ চেয়েছি, যাতে আমরা একটা ভিন্ন ধরনের সমাজ ব্যবস্থায়, ভিন্ন ধরনের বাস্তবতায় নতুন দেশ পরিচালনা করতে পারি। যেই স্বপ্ন নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আমরা আশা করেছিলাম দেশটাও কিন্তু 55 বছরে একটা ম্যাচিউরড, একটা সুসংগঠিত এবং সলিড একটা ফুটিং আমাদের হবে সব ক্ষেত্রে, সেটা আমার অর্থনীতিতে বলেন, রাজনীতিতে বলেন, আন্তর্জাতিক সম্পর্কে বলেন। তো 55 বছরে আমাদের যে ইতিহাস, স্বৈরতন্ত্র, খানিকটা অল্প সময়ের গণতন্ত্র এবং আপনার সামরিক শাসন, এই যে আপনার চড়াই উৎরাই পেরিয়ে যে আমরা আসলে গণতন্ত্র এইভাবে
চর্চাও ঠিকমতো করতে পারিনি। গণতান্ত্রিক চর্চা যদি নিরবচ্ছিন্ন ধারাবাহিক না হয় তাহলে 55 না ওই 155 বছরও আমাদের অবস্থা কিন্তু এর চেয়ে বেশি ভালো হবে আশা করার কারণ নেই। বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতা সবার মন মানসিকতায় পরিবর্তন এনেছে। জনগণ উচ্চাকাঙ্ক্ষী হয়েছে, প্রতিবাদী হয়েছে। জোর করে চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থাই জনগণ বেশি দিন সহ্য করেনি। 1990-এর গণ আন্দোলনে সামরিক শাসনের অবসান ঘটেছে। 24-এর ছাত্র গণ আন্দোলনেও উৎখাত হয়েছে ফ্যাসিস্ট শাসন। দেশবাসী বারবার সংগ্রাম করে অন্যায্য ব্যবস্থার পরিবর্তন এনেছে। মানুষের ভেতরে যে জাগরণ 71-এ জন্ম নিয়েছিল সেটা এখনো জীবন্ত আছে। 24-এর গণ অভ্যুত্থানে দেখলাম মুক্তিযুদ্ধের ভবিষ্যৎ না থাকলে বাংলাদেশেরও কোনো ভবিষ্যৎ নেই। মুক্তিযুদ্ধই আমার গার্ড, আমার আত্মরক্ষার অবলম্বন। আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে পাকিস্তানপন্থী কালো শক্তি এখন আঘাত হানার চেষ্টা করছে। অতি ডানপন্থী একটা গোষ্ঠী, তারাই কিন্তু চাইছে, বারবার চাইবে, কিন্তু জনগণের সম্মিলিত শক্তির কাছে এরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে বলে আমার বিশ্বাস হয় অন্তত। স্বাধীন দেশে সবাই জীবনকে উপভোগ করবে, এই আকাঙ্ক্ষা বিশ্লেষক সহ সচেতন সবারই। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে শ্রেণী পেশা নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফোটার সাথে সাথে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিনটি। নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান এই দিবসটি পালন করা হয় সিরাজগঞ্জে। দিবসটি উপলক্ষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রী বলেন, কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয়নি। বাংলাদেশের সৃষ্টি হয়েছে নিজের অধিকার, পতাকা ও নিজের মাটির জন্য। মহান স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে রাজশাহীতে। সকালে মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। চট্টগ্রামের কাট্টলিতে অস্থায়ী স্মৃতিসৌধে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিএনপি ক্ষমতার আসার 1 মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করেছেন বলেছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। সকালে কেরানীগঞ্জের উপজেলা পরিষদ মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও দোয়ার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন হয়েছে নাটোরে। শহরের স্বাধীনতা চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শ্রদ্ধা ও মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়েছে কিশোরগঞ্জে। সকাল 6টায় গুরুদোয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন হয়েছে বরিশালে। জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন সহ অন্যরা। খুলনায় স্বাধীনতা দিবসের প্রত্যুষে গোল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে মুক্তিযোদ্ধা সংসদ, এরপর জেলা ও মহানগর বিএনপি, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া সকাল 8:30টায় খুলনা জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ এবং বেলা 12টায় বিআইডব্লিউটি এর ঘাটে নৌবাহিনীর যুদ্ধজাহাজ পরিদর্শন করা হয়। বিনম্র শ্রদ্ধায় দিনটি পালন করা হয়েছে সিলেটে। ভোরে নগরীর কেন্দ্র শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। দিবসের প্রথম প্রহরে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে শহীদ মুক্তিযোদ্ধা চান্দু স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। নানা আয়োজনে 26শে মার্চ পালন হয়েছে মুন্সিগঞ্জে। দিবসটির প্রথম প্রহরে শহরের পুরাতন কাচারিতে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট সহ বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন। মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জেও। মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া গাইবান্ধা, জয়পুরহাট, রাঙ্গামাটি, পাবনা, নোয়াখালীতেও দিনটি উদযাপিত হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীসহ পদ্মায় ডুবে যাওয়া বাসটি উদ্ধারের পর এ পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 11 নারী, 8 শিশু ও 4 জন পুরুষ। এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল সকাল 8টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরুর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
বুধবার বিকেল 5:15টার দিকে ঘাটের ৩ নম্বর পল্টন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। অল্প সময়ের মধ্যে শুরু হয় উদ্ধার অভিযান। দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কাজে যুক্ত হয় উদ্ধারকারী জাহাজ হামজা। পাওয়া যেতে থাকে একের পর এক মরদেহ। বুধবার রাত 12:30টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে বাসটি গভীর পানির নিচ থেকে টেনে তোলা হয়। এরপরই বাড়তে থাকে মৃতের সংখ্যা। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোয়ালন্দ তার যে তথ্য কেন্দ্র, এই তথ্য কেন্দ্রের সাথে আমরা তথ্য নিয়ে কথা বলে যোগাযোগ করে আমরা নিশ্চিত করছি যে যতক্ষণ পর্যন্ত কোনো দাবিদার থাকবে এবং ততক্ষণ পর্যন্ত আমাদের ঊর্ধ্বতন স্যারদের নির্দেশনা অনুযায়ী আমরা উদ্ধার কাজ চালিয়ে যাব। রাজবাড়ী সদর হাসপাতালে মরদেহগুলোর পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। লাশ দাফনের জন্য প্রতি পরিবারকে 25,000 টাকা এবং আহতদের 15,000 টাকা করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, কুষ্টিয়া, গাইবান্ধা, ঝিনাইদহ, গোপালগঞ্জ, দিনাজপুর ও ঢাকার আশুলিয়ার বাসিন্দা। এ ঘটনায় জেলা প্রশাসন ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের 4 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এদিকে বাস ডুবির ঘটনায় রাজবাড়ীর ভবানীপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী, ছেলে ও এক নাতনির মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। ছেলে আহনাফ রায়ান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বুড়িচংয়ের কালাকচুয়ায় বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। সন্ধ্যা 6টার দিকে মহাসড়কের কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার বাসিন্দা। তাদের মরদেহ উদ্ধার করে কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানায় নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় মহাসড়কে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে স্টার লাইন পরিবহনে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। নিহত হয় 5 জন। ময়নামতি হাইওয়ে পুলিশ জানায় দুর্ঘটনায় আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জুলাই অভ্যুত্থানের সময়কার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের গোয়েন্দা শাখা ডিবির আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ রিমান্ডের আদেশ দেন। বুধবার রাত 12:30টার দিকে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয় 2024 সালের 19 জুলাই বিকেলে মিরপুর 10 নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র জনতার আন্দোলনে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের 5 থেকে 700 নেতাকর্মী হামলা চালায়। এ সময় শেখ মামুন খালেদের আদেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ সহ 1-11 সময় সাবেক সেনা কর্মকর্তা মামুনের ভূমিকা নিয়েও আলোচনা রয়েছে। মিরপুরে ফলপল্টিতে যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা যেভাবে গুলি করে সেখানে মানুষকে হত্যা করেছে, তার মধ্যে একজন মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন আন্দোলনকারীকে হত্যা করা হয় গুলি করে। এই মামলা তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তা আজকে যে আসামি শেখ মামুন খালেদ, তার সম্পর্ক, তার এখানে সহযোগিতা এবং তার নির্দেশ এবং তার সংশ্লিষ্টতা সম্পৃক্ততা পায়, সেজন্য তাকে এই মামলায় তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বলা হচ্ছে যে 111-এর কৌশলীর একজন সদস্য ছিলেন এবং কৌশলক ছিলেন এবং বিশেষ করে উনি ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন এবং হত্যা গুমের সাথে জড়িত ছিলেন। কোনো ক্রমে উনি জড়িত ছিলেন না। উনি ছিলেন সরকারি চাকরি করেছেন এবং সরকারি চাকরি অত্যন্ত দক্ষতা, নেতা এবং বিচক্ষণতার মধ্য দিয়ে উনি চৌকসভাবে মেধাবী হিসেবে উনি সরকারি চাকরিজীবীদের চাকরি করেছেন। পাক হানাদার বাহিনী যদি 25 মার্চ কাল রাতে রাজারবাগে হামলা না করত তাহলে হয়তো স্বাধীনতার ঘোষণা আরও 2-1 দিন পরে হতে পারত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে অনুরোধপত্র পাঠানো হয়েছে।
অনুরোধপত্র পাঠিয়েছি যাতে বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন করানো হয়। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। ক্ষমতা পেয়ে বিএনপি জনগণকে নিয়ে রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর ফলাফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রূপায়ণ সেন্টারে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিএনপি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের মাধ্যমে গণতন্ত্র ভুলুণ্ঠিত করেছে। তার মতে সাংবিধানিক ধারা অব্যাহত থাকলে 2029 সালে নির্বাচন হবার কথা। দেশে জ্বালানি তেল সংকটের জন্য বিএনপিকে দায়ী করেন তিনি। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার মোহাম্মদ শাহাবুদ্দিনকে এখনও রাষ্ট্রপতি রাখায় সরকারের সমালোচনা করেন। অভিযোগ করেন, ক্ষমতায় এসে বিএনপি গণভোট বাস্তবায়ন করছে না, সংসদীয় স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা চালাচ্ছে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান এনসিপি নেতারা। আপনারা যাকে ক্যান্ডিডেট করবেন তাকেই মেয়রের সিটে বসে রাখছেন। তো মেয়র সিটে বসে আমি মেয়র ইলেকশন করলে আর বাকিদের তো ইলেকশন করার কোনো প্রয়োজন নেই, তাহলে এই রেজাল্ট আগে থেকেই ডিসাইডেড। তো এই গণতন্ত্রকে কবর দিচ্ছেন যাদেরকে গণতন্ত্রের মহানায়ক হিসেবে আসলে তারা নিজেদেরকে বলতে চান। তো আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা আসলে গণতন্ত্রের হত্যাকারী। এবং মিনিস্ট্রিতে যিনি বসে আছেন, বিশেষ করে বিএনপির মহাসচিব, তার তত্ত্বাবধানে যেহেতু এগুলো হচ্ছে, তো তাদের যে গণতন্ত্রের জন্য লড়াই, এটা আমাদের এখন এটা আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং মনে হচ্ছে যে জাস্ট এটা ক্ষমতার জন্য লড়াই ছিল। ক্ষমতা যার কাছে তার আসলে গণতন্ত্রের প্রয়োজন নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, 53 বছর দেশে বৈষম্য, জুলুম ও দুর্নীতি দেখেছেন তিনি। দেশ ধর্মীয় নীতি ও আদর্শ অনুযায়ী পরিচালিত হলে পিপিলিকা পর্যন্ত স্বাধীনতা পাবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় সৈয়দ রেজাউল করিম অভিযোগ করেন, গণতন্ত্রের নামে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে। ইসলামের আদর্শ অনুসরণ করতে পারলেই দুনিয়া ও আখেরাতের শান্তি মিলবে। ঈদ যাত্রাকে ঘিরে সাম্প্রতিক দুর্ঘটনার উল্লেখ করে তিনি বলেন, পুরনো পদ্ধতি, দায়িত্বে অবহেলা ও সরকারের নিয়ন্ত্রণের অভাবেই দেশে দুর্ঘটনা ঘটছে। গণতন্ত্রের প্রবক্তাদের মধ্যে মূলত আমেরিকা, কিন্তু সেই আমেরিকা আমরা কি দেখি, তারা আশরাফুল মাখলুকাত মানুষকে তাদের হীন স্বার্থ বাস্তবায়নের জন্যে একটা পিঁপড়া যেরকম একটা মূল্যায়ন আমাদের কাছে আছে ইসলামের দৃষ্টিতে, তাদের কাছে একটা পিঁপড়ার মূল্য কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষের নাই। সারা দেশেই পেট্রোল পাম্পগুলোর সামনে আজও দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছেন না অনেকেই। বিশেষ করে দেশি উৎপাদিত পেট্রোল আর অকটেন নিয়ে সমস্যার মূলে রয়েছে দুর্বল সরবরাহ ব্যবস্থাপনা, বলছেন বিশেষজ্ঞরা। এর সাথে যুক্ত হয়েছে প্যানিক বাইংয়ের বাড়তি চাপ। রকনুজ্জামানের রিপোর্ট। দেশের জ্বালানি বাজারে অস্থিরতা শুরু ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের আশঙ্কা তৈরি হওয়া থেকেই। সরকার প্রথমে জ্বালানির সরবরাহ 25% পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিলেও পরে তা প্রত্যাহার করে। কিন্তু ততদিনে আতঙ্কে জ্বালানি কেনা শুরু করেন অনেকে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি সূত্রে জানা যায়, দেশে পেট্রোল ও অকটেনের 80 থেকে 100% উৎপাদিত হয় দেশে। তাহলে কেন এই সংকট? কেনই বা পাম্পগুলোতে এমন দীর্ঘ লাইন? তেল নিতে আসলে অনেক ঝামেলা হচ্ছে। কেমন ভোগান্তি তো বুঝতেই পারতেছেন, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আসলে সরকারের দিক থেকে বলতেছে আছে, কিন্তু আমরা তো পাম্পে যা ভরপুর তেলটা পাচ্ছি না। এখন আমরা এটা কিভাবে বিশ্বাস করব যে আসলে তেল আছে? সরকারের দাবি তেলের মজুদ যথেষ্ট। পাম্প মালিকরা বলছেন, যেখানে সাধারণ সময় একজন মোটরসাইকেল আরোহী 3 থেকে 4 দিনের জ্বালানি নিতেন, এখন তাকে প্রতিদিন কিনতে হচ্ছে। এতে জ্বালানি কেনার লাইন কমছে না। আগের যে চাহিদাটা ছিল, এখন চাহিদাটা মানুষের ভিতরে গুজব ছড়ানোর কারণে, আতঙ্ক ছড়ানোর কারণে চাহিদা বেড়ে গেছে। এখন মানুষকে সবাইকে দিতে হলে আমার পাম্প যদি আমার ওই আগের মতো খোলা রাখতে হয়, সবাইকে এক সমান পরিমাণ দিতে হবে। আর না হয় আমার পাম্প দ্রুত বন্ধ করে চলে যেতে হবে। ধরো ডিপো থেকে তো আমরা আগের মতো তেল পাচ্ছি, এখন ডিপো থেকে তেল পাচ্ছি, আমাদের সেল আগের মতো তো নাই, আগের চেয়ে চাহিদাটা বেড়ে গেছে। বিপিসি বলছে, ডিপো থেকে পাম্পে সরবরাহ ঠিক থাকলেও
পাম্পে প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, দেশে পেট্রোল অকটেনের উৎপাদন সক্ষমতা থাকলেও বেড়ে যাওয়া চাহিদা মোকাবেলায় সরবরাহের জন্য তেলবাহী ট্রাক বা রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই। চলমান সমস্যার মূলে এটাই। পেট্রোল আর অকটেন বিতরণ ব্যবস্থায় আমি মনে করি একটা সমস্যা আগের থেকেই ছিল, এবং যেহেতু একটা সংকটের মুহূর্তে আমরা আছি এখন, তখন একটা প্যানিক বাইং এবং অন্যান্য জিনিসপত্র কাজ করে, এবং সেটারই একটা কিউমুলেটিভ এফেক্ট যেটা বলি, বাড়তে বাড়তে এই অবস্থায় চলে এসেছে। পেট্রোল অ্যান্ড অকটেনের একটা বড় অংশ আমাদের দেশেই, আমাদের গ্যাসের কনডেন্সেট থেকে তৈরি হয়। তো এটা তো আমাদের দেশেই আছে, বাইরে যত সমস্যাই হোক না কেন এটা তো আমরা পাবই। তো এরকম ধরনের জিনিসপত্র যদি ভালো করে জনগণকে বোঝানো যায়, ভোক্তাদেরকে, তাহলে এই সমস্যাটার কিছুটা লাঘব হবে। যতগুলা জায়গায় সরকার তারা ব্যবস্থা নিতে পারে, আমি মনে করি ক্র্যাশ প্রোগ্রামে এখন সরকারের এটা করা যায়, কারণ একটা আমরা এমার্জেন্সি চলেছে। আরেকটা জিনিস হবে যে তেলটা যেটা সরবরাহ করা হচ্ছে এটা কি ঠিকভাবে পাম্পে আসছে নাকি, এইটারও একটা অনুসন্ধান করা উচিত সরকারের। জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং এই কৃত্রিম সংকট দূর করা নতুন সরকারের এখন মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় 2টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। সকালে ফৌজদারহাটের বিএমএ গেট এলাকায় ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বা জেনারেটর রুমে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আরও 2টি বগিতে। এ সময় যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে পড়ায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিতে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। ওই অগ্নিকাণ্ডের 2.5 ঘন্টা পর ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে পুলিশের উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে যুব জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার আলম খান সহ অন্তত 8 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার রাত 10টার দিকে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল এবিএম রাশিদুল বারী জানান, পূর্ব বিরোধের জেরে সরকারি বরাদ্দের একটি দোকানের মালিকানা নিয়ে যুব জামাতের নেতা পলাশ 8-10 জন মিলে থানায় যান। পরে ওসিকে দোকানটিতে তালা দিতে চাপ দিতে থাকেন। ওসি এতে আপত্তি জানালে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে ওসির উপর হামলা চালায় তারা। অন্য পুলিশ সদস্যরা এগিয়ে আসায় তারাও হামলা শিকার হয়। এতে ওসি, এএসআই সহ মোট 8 জন পুলিশ সদস্য আহত হন। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে, তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে যুব জামাতের নেতাকর্মীরা। নটরডেম কলেজ ঢাকার নটরডেম ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড হারমোনি ক্লাবে শুরু হয়েছে 3 দিনব্যাপী 8ম নটরডেম কলেজ ছায়া জাতিসংঘ। এবছরের আসরের মূল প্রতিপাদ্যে কূটনীতির মূল্যবোধ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসকে গুরুত্ব দেওয়া হয়েছে। সংলাপ, পারস্পরিক সম্মান ও বহুপাক্ষিক সহযোগিতার যে মূলনীতির উপর আন্তর্জাতিক কূটনীতি প্রতিষ্ঠিত, তরুণ প্রতিনিধিদের তার অনুশীলন ও অনুধাবনের সুযোগ করে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। এবারের সম্মেলনে মোট 12টি কমিটিতে 420 জন ডেলিগেট অংশ নিচ্ছে। 3 দিনের কমিটি অধিবেশনগুলোতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়া হবে। সম্মেলনের মিডিয়া পার্টনার বাংলা ভিশন। ইরানকে বারবার আলোচনার প্রস্তাব দিয়ে আমেরিকা আসলে পরাজয় মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সাফ জানিয়ে দেন, আমেরিকা নয়, ইরানের ইচ্ছাতে বন্ধ হবে লড়াই, আর তার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। তবে দেরি হওয়ার আগেই আলোচনায় না বসলে ইরানের ওপর চলমান হামলা আরও জোরালো করার নয়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুদ্ধে আমেরিকা পরাজয় মেনে নিয়েছে। ইরানকে আলোচনার প্রস্তাব দিয়ে তারা এই হার স্বীকার করে নিয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সাফ জানিয়ে দেন, যুদ্ধ বন্ধে আমেরিকার সাথে আলোচনার কোনো ইচ্ছে নেই তার দেশের, বরং দেশ রক্ষায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। কড়া ভাষায় জানান, কখন যুদ্ধবিরতি হবে তা আমেরিকা নয়, ঠিক করবে ইরান। এমনকি আলোচনায় বসতে দেরি করলে ইরানের ওপর চলমান হামলা আরও তীব্র থেকে তীব্রতর হবে
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন নয়া হুঁশিয়ারিকেও পাত্তা দিচ্ছে না ইরান। প্রশ্ন উঠেছে, ইরান কি তাহলে যুদ্ধ দীর্ঘ করতে চাইছে? তাতে ইরানের কি লাভ? এত শক্তি বা ইরান কোথা থেকে পাচ্ছে? যে যুদ্ধ শুরু করেছিল আমেরিকা, সেটি কি তাহলে শেষ হবে ইরানের ইচ্ছেতে? বিশ্লেষকরা বলছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী নয়া বক্তব্য থেকে বোঝা যাচ্ছে আমেরিকার 15 দফা নয়, ইরানের 5 শর্ত মানার পরই থামতে চায় ইরান। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্টের বারবার আলোচনার কথা বলার বিষয়টি নিয়ে কিছুটা উপহাস করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, যে আমেরিকা যুদ্ধের শুরুতে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছিল, সেই আমেরিকা এখন চায় আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করতে। আর এই নমনীয় অবস্থানকে আমেরিকার পরাজয় স্বীকার করে নেওয়ার শামিল বলে মন্তব্য করেছেন আব্বাস আরাকচি। যুদ্ধ শুরুর 4 সপ্তাহের মাথায় এখন আমেরিকা সমঝোতার কথা বলছে। যারা একসময় আমাদের নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছিল, তারাই কেন এখন আলোচনা চাইছে? আসলে আলোচনার অনুরোধ করে শত্রু আমেরিকা পরাজয় স্বীকার করে নিয়েছে। তিনি বলেন, ইরানের উপর আর কখনোই শত্রুরা হামলা চালাবে না এবং যুদ্ধে ইরানের জনগণকে ক্ষতিপূরণ দেওয়া সহ তাদের 5টি শর্ত মেনে নেওয়ার পরই যুদ্ধ বন্ধের বিষয়ে ভাববে তেহরান। সেই সাথে জানান, মিত্র নয়, কেবল শত্রুদের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রয়েছে। বাংলাদেশ, ভারত, চীন ও রাশিয়ার মতো মিত্র দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে, জানান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিশ্বের অনেক দেশ জাহাজ চলাচলের জন্য আমাদের কাছে অনুমতি চেয়েছে। যারা আমাদের বন্ধু, তাদের জন্য আমরা ভেবেছি। সেজন্য আমরা বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়ার মতো দেশগুলোকে জাহাজ চলাচলের সুযোগ দিচ্ছি। ভবিষ্যতেও আমরা এই দেশগুলোর জাহাজ চলাচলে কোনো বাধা দেব না। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আলোচনা নিয়ে কে সত্যি বলছে, ইরান নাকি আমেরিকা? কে বেশি মরিয়া হয়ে উঠেছে যুদ্ধ শেষ নিয়ে? বিশ্লেষকরা বলছেন, বিতর্কিত আর অসামঞ্জস্যপূর্ণ বক্তব্যের জন্য বরাবরই আলোচিত সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান এই যুদ্ধের মাঝেও একবার এক এক রকম বক্তব্য দিয়ে যাচ্ছেন। কখনো বলছেন যুক্তরাষ্ট্র ইরান আলোচনা চলছে, আবার কখনো বলছেন যুদ্ধ বন্ধে চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করছে ইরান, আবার বলছেন প্রকাশ্যে চুক্তির বিষয়ে বলতে ভয় পাচ্ছে ইরান। এক এক সময় এক এক দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ইরানের আলোচকরা একটি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ভিক্ষা চাচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো, শুরু থেকে মার্কিন প্রেসিডেন্টের আলোচনা চলার দাবি নাকচ করে আসছে ইরান। যুক্তরাজ্যের অভিযোগ, গোপনে ইরানকে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া, আর সে কারণেই যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হচ্ছে ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট কেন আলোচনা নিয়ে এত তথ্য ছড়াচ্ছেন? বিশ্লেষকদের ধারণা, যুদ্ধে কিছুটা বিরতি তৈরি করে মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের কৌশল এটি। এছাড়া এই সুযোগে বিশ্বে তেলের দামও কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে আলোচনা নিয়ে ঘোলাটে পরিস্থিতিতে বৃহস্পতিবার নতুন করে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে $100 ছাড়িয়েছে। আলোচনা নিয়ে যখন এত আলোচনা, তখন উপসাগরীয় দেশগুলোর এক বৈঠকে গালফ কোঅপারেশন কাউন্সিল GCC সাফ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধে যাবে না তারা। তবে হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলে হামলা চালিয়ে ইরান সীমা অতিক্রম করেছে বলে নিন্দা জানান তারা। দ্রুত যুদ্ধ শেষ করার তাগিদ দেয় GCC। তবে 27তম দিনের মতো যথারীতি চলছে ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক স্থাপনা ও পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় তেহরান। আবুধাবিতে ইরানের মিসাইল হামলায় অন্তত 2 জন নিহত ও 3 জন আহত হয়েছে। হামলা হয়েছে সৌদি আরব, কুয়েত, কাতার, জর্ডান সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে। ইরানের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গণমাধ্যমগুলো বীরজান ও দক্ষিণ খোরসান রাজ্যে বিস্ফোরণের শব্দ নিশ্চিত করেছে। ইরানের নৌ কমান্ডার আলী রেজা তানসারিকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাস। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নতুন কুড়ি আসরের মতো এবার খেলাধুলায় নতুন কুড়ি স্পোর্টস চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ বিকেলে সাবেক ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। লাল ও সবুজ দলে ভাগ হয়ে যখন সাবেক ফুটবলাররা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হঠাৎ করে পূর্ব কোনো ঘোষণা ছাড়াই স্টেডিয়ামে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন তার কন্যা জাইমা রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ সরকারের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। মাঠে প্রবেশ করেই প্রধানমন্ত্রী ফুটবলারদের সঙ্গে পরিচিত হন। এরপর ডাগ আউটে বসেই খেলা উপভোগ করেন। লাল ও সবুজ দলের মধ্যে প্রীতি ম্যাচ শেষে অংশগ্রহণকারী ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রীড়াকে প্রফেশনাল রূপ আমরা দিতে চাই এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন কুড়ি নামে যে অনুষ্ঠানটি ছিল, এখানে আমরা নতুন করে স্পোর্টসকে আমরা চালু করতে চাই।
শুধু নতুন করে স্পোর্টসই আমরা চালু করতে চাই না, আমাদের একটি পরিকল্পনা আছে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, স্কুলগুলোর মধ্যে, বিভিন্ন শ্রেণীর মধ্যে আমরা খেলার কম্পিটিশন শুরু করতে চাই। ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যেই খেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে সেখানে আরও কিভাবে বেশিভাবে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি এবং তার জন্য আমরা সুন্দরভাবে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেটিরও আমাদের পরিকল্পনা আছে, সেটিও আমাদের চেষ্টা আছে। আজকের এই স্বাধীনতার ফুটবলের আরো খবর। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। হায়ানায়ে হ্যাং ডে স্টেডিয়ামে স্বাগতিক দলের কাছে ৩-০ গোলে হেরেছে হামজা চৌধুরী, সমিত সোমদের বাংলাদেশ। ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার পরিকল্পনা ছিল কাবরেরার দলের, কিন্তু ফিফা র্যাঙ্কিং ১০৩ নম্বর দেশটির বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দিতে পারেনি বাংলাদেশ। উল্টো গোলকিপার মেহেদী হাসানের ভুলে এবং রক্ষণভাগে জায়ান আহমেদের আত্মঘাতী গোলে ৭ মিনিটেই পিছিয়ে পড়ে সফরকারী দল। ওই গোলের পরেই ম্যাচ থেকে ছিটকে পড়ে হামজারা। এরপর ১৮ মিনিটে এবং ৩৮ মিনিটে আরও ২ গোল খেয়ে হতাশই করেছে বাংলাদেশ দল। ফিফা র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ পিছিয়ে থাকার যে পার্থক্য, ম্যাচে সেই ব্যবধান প্রকট হয়ে ফুটে উঠেছে। প্রথমার্ধে ৩ গোলে পিছিয়ে থাকতেই ম্যাচ শেষ বাংলাদেশের। দ্বিতীয়ার্ধে ৬ জন খেলোয়াড় পরিবর্তন করেও গোলের দেখা পায়নি কাবরেরার শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ভিয়েতনামের একটি গোলের প্রচেষ্টা সাইড বারে লেগে প্রতিহত হলে বেঁচে যায় বাংলাদেশ। যদিও শেষ দিকে বাংলাদেশ ২টি সুযোগ পেয়েছিল, কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় তা কাজে লাগাতে পারেনি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। সন্ধ্যায় সেনাবাহিনীর উদ্যোগে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের পরিবেশনায় দেশাত্মবোধক ও মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। পাশাপাশি দেশের স্বনামধন্য মিউজিক ব্যান্ড ওয়ারফেজ তাদের প্রাণবন্ত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। এছাড়াও অনুষ্ঠানের শেষ পর্বে নান্দনিক ফায়ারওয়ার্কস অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় এবং একই সঙ্গে রাজধানীর 7টি নির্ধারিত স্থানে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে উপভোগের ব্যবস্থা করা হয়। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম নৌ অঞ্চল সমূহে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। দিনটি উপলক্ষে বিভিন্ন নৌ অঞ্চলের মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দিনব্যাপী নৌবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা হয় রচনা, আবৃত্তি ও আলোচনা সভা, যেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। দিবসটি ঘিরে নৌবাহিনীর উদ্যোগে চট্টগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্থানীয় দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ দেন। এদিকে চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়, যেখানে বিপুল সংখ্যক দর্শনার্থী অংশ নেন। পাশাপাশি নগরীর লাভ লাইনে অবস্থিত মেরিটাইম মিউজিয়ামও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।